বন্ধুরা নমস্কার। দেশে জনমত কি বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে? যদি বিজেপির বিরুদ্ধে চলে গিয়ে থাকে তাহলে বিজেপি কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে? প্রসেনজিৎ সরাসরি এই অনুষ্ঠানে আমি সরাসরি উত্তর দেব। প্রথম প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, দেশে জনমত বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে বিজেপি এই অবস্থা থেকে কোনোভাবেই পুরোপুরি বেরিয়ে আসতে পারবে না। এবার কেন পারবে না, কেন এই সংকট, এটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওতে সরাসরি কথা বলবো, তার কারণেই এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে প্রসেনজিৎ সরাসরি। এখানে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। এবার কথা হলো কেন বিজেপি এর থেকে বেরিয়ে আসতে পারবে না? পারবে না এই কারণে যে গত 12 বছরে বিজেপি ভুল রাস্তায় চলে এসেছে। 12 বছর আগে যে ভুল রাস্তায় বিজেপি দল হিসেবে চলতে শুরু করেছিল, সেই ভুল রাস্তায় চলতে চলতে এমন একটা জায়গায় এসেছে বিজেপি অ্যাকচুয়ালি সামনের দিকে, মানে তার যে গন্তব্য কি, তার যে কোথায় গিয়ে থামতে হবে, কোথায় তার যেতে হবে, কি তার উদ্দেশ্য, কি তার লক্ষ্য, সব ভুলে গেছে, সব খেই হারিয়ে ফেলেছে এবং সে এখন ভুল পথে সে ঘোরাঘুরি করছে। এই ভুল পথে চলার কারণ হলো 13-14তে যখন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন এবং দেশে লোকসভা নির্বাচন হয় 14তে, সেই সময়কালটাতে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, বিজেপি নরেন্দ্র মোদীকে মহানায়কের মতন করে তুলে ধরেছিল। নরেন্দ্র মোদীকে এমন এক ব্যক্তি হিসেবে তুলে ধরেছিল যিনি, যার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে এবং যিনি একজন কল্পনার রাজপুত্র, মানে তিনি রূপকথার রাজপুত্রের মতন একজন ব্যক্তি, যার কাছে সোনার কাঠি আছে, রূপর কাঠি আছে, যিনি সব কিছু বোঝেন, যিনি সব কিছু জানেন এবং যিনি সমস্ত সমস্যার মানে ফুৎকারে সমস্যাগুলোকে উড়িয়ে দিয়ে সমাধান দিয়ে দিতে পারেন। এই রকম একজন ব্যক্তি হিসেবে তাকে তুলে ধরা হয়েছিল। তার লাভ বিজেপি পেয়েছিল 2014 লোকসভা নির্বাচনে। যে বিজেপি এর আগে কখনো 200 আসনে পৌঁছতে পারেনি, সেই বিজেপি 14তে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 282টি আসন নিয়ে একাই নিজের ক্ষমতাতে সরকার গঠন করে। এরপরে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীকে ধীরে ধীরে বিজেপি এমন একজন ব্যক্তিতে পরিণত করে যে ব্যক্তির কোনো সমালোচনা করা যায় না, যে ব্যক্তির কোনো দোষ নেই, যে ব্যক্তি সমস্ত কিছু, সমস্ত নিন্দা সমালোচনার ঊর্ধ্বে, যিনি বলবেন মুখে যে আমি কমন ম্যান, আমি চৌকিদার এবং আমি আপনাদের মতনই সাধারণ মানুষ, কিন্তু তাকে দেখানো হবে, তাকে তুলে ধরা হবে যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে এক কল্পনার জগতের কেউ হিসেবে। কখনো কেউ তাকে দেবতার সঙ্গে তুলনা করছেন, কেউ তাকে মহামানব বলছেন, কেউ তাকে বিশ্বগুরু বলছেন, কেউ তো তাকে ভগবান পর্যন্ত বলে দিচ্ছেন, কেউ বলছেন তিনি দেশবাসীকে আশীর্বাদ করবেন, কেউ বলছেন যে এটা আমাদের পরম সৌভাগ্য যে তিনি এসেছেন। এইরকম ভাবে তাকে সাধারণ মানুষ থেকে অনেক দূরে, অনেক ওপরে সরিয়ে দেওয়া হয় এবং যার কারণে বিজেপির মধ্যে একটা প্রচলন হয় নতুন, যেটা এর আগে বিজেপিতে ছিল না। যখন বিজেপি অটল বিহারী বাজপেয়ী এবং LK আদবানির অধীনে ছিল, অধীনেই বলা যায়, যদিও বিভিন্ন সময় বিভিন্ন জন সভাপতি ছিল, কিন্তু দলের সর্বোচ্চ নেতা এরা দুজনেই ছিল। এরা দুজনে যা ভাবতেন, যা ঠিক করতেন, সেটাই দলের কথা হয়ে যেত। তখনও কিন্তু ব্যক্তি পূজায় বিশ্বাসী ছিল না বিজেপি। বিজেপিতে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময়েও অন্যান্য মন্ত্রীদের সারাক্ষণ শুধু তার বন্দনা করতে হয়নি, তার দলের সমস্ত নেতাকর্মীদের তার প্রতি ব্যক্তিগত আনুগত্য প্রকাশ করে করে সারাক্ষণ বক্তব্য রাখতে হয়নি, এগুলো করতে হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে যশস্বী না বললে পরে মনে হয় বিজেপিতে কেউ এমন একটা কিছু বললেন না যেটা একটা বিরাট বড় পাপ হয়ে যাওয়ার মতন। ফলে তার বন্দনা করা, তার জয়ধ্বনি দেয়া, তাকে বিরাট করে দেখানো, এই সমস্ত কিছুর প্রচলন হয়ে যায়।
বলে বিজেপি মানে যে বিজেপি ভারত মাতার পুজো করার কথা বলেছিল সারা মানে তার জন্মের পর থেকেই, সেই বিজেপি ব্যক্তি পূজা বিশ্বাসী হয়ে যায় এবং সর্বভারতীয় স্তরে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একরকম অঘোষিত পূজা করতে শুরু করে দলটা, সংগঠনটা, এবং অন্যদেরকেও পূজা করতে উৎসাহিত করা হতো, সেই রকম ভাবে রাজ্যে রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে সেখানে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রীদের বন্দনা করতে হয় দলের কর্মী সমর্থকদেরকে, আর যেখানে দল ক্ষমতায় নাই সেখানে রাজ্য সভাপতির বন্দনা করতে হয়। ফলে এটা এমন একটা হয়ে যায় যে এটা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায় যে যে যখন ক্ষমতায় থাকে তখন তার প্রশংসায় পঞ্চমুখ হওয়া, তার সমস্ত গুণের কথা বলা, তার কোনো দোষ না দেখা, তার কোনো ত্রুটি না খোঁজা, তার কোনো সমালোচনা না করা, তিনিও যে ভুল করতে পারেন এটা মনের মধ্যে একেবারেই জায়গা না দেয়া এবং তাকে অন্যদের তুলনায় একটা অস্বাভাবিক কেউ এরকম ভাবে তাকে তুলে ধরা, এইগুলির একটা প্রচলন হয়ে যায়। এই প্রচলন হওয়ার কারণে কি হয়, বিজেপির ভেতরে যে আভ্যন্তরীণ গণতন্ত্র, দলের ভেতরে যে বিতর্ক হওয়া, দলের মধ্যে যে ভিন্ন মতকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠা, এগিয়ে যাওয়া, এগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যে যেখানে সে কেউ বুথ স্তরে হতে পারে ক্ষমতায় আছে, কেউ মন্ডল স্তরে হতে পারে, কেউ জেলা স্তরে হতে পারে, কেউ রাজ্য স্তরে, কেউ কেন্দ্রীয় স্তরে, যে যেখানেই যখনই ক্ষমতায় আছে তখন তার কোনো সমালোচনাটা এগুলি হবে না, তার শুধু প্রশংসা হবে। তো এগুলো প্রশংসা করার একটা প্রচলন বিজেপির মধ্যে হয়ে যায়, উলুধ্বনি দেওয়ার মতন জয়ধ্বনি দেয়া আর তার ভালো ভালো কথা বলা। এবার এর মধ্যেই লুকিয়ে ছিল অ্যাকচুয়ালি বিজেপির খারাপ দিনের ইঙ্গিত, এবং আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে অল্প বিস্তর বলেওছি, আজকের ভিডিওতে বিস্তারিত বলছি, কেননা এটা প্রসেনজিৎ সরাসরি, এটা একটা বিশেষ ধরনের শো, যে শোতে আমি বলেছি যে সরাসরি কথা বলবো এবং কখনো কংগ্রেস, কখনো তৃণমূল কংগ্রেস, বিভিন্ন দলের সম্বন্ধে এরকম সরাসরি কথা বলবো। তো বিজেপির মানে এই যে আজকের যে কঠিন অবস্থায় পড়েছে বিজেপি, তার কিন্তু ইঙ্গিতটা সেখানেই ছিল। কেননা দলের নেতারা ধীরে ধীরে ভোতা হয়ে যায়। এক সময় দেখা গেছিল দল ক্ষমতায় আসার পরে দলের মুখপাত্ররা একেবারে শরীর টরীর নাড়িয়ে বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে তাদের প্রতিপক্ষকে মানে পারতো না যেন শুধু মানে হাত পা ছুড়ে মারতে, বাদ বাকি মৌখিক ভাবে যতটুকু সম্ভব যতটুকুই করতো। মিডিয়া টিডিয়া সবকিছুকেই তাদের অধীনস্থ করে দিয়ে সবকিছুকে সঙ্গে নিয়ে তারা এক একজন মহাবলী মহাবীর হয়ে গেছিল, এবং এই যে মহাবীর হয়েছে, ক্ষমতাশালী হয়েছে, এটা তারা প্রকাশ করার জন্য অস্থির হয়ে থাকতো। যেখানে যখনই সুযোগ পেত তখনই এমন এমন কথা বলতো যে কথাগুলো এমনকি পার্লামেন্ট থেকে শুরু করে আপনার পথ পর্যন্ত সব জায়গাতেই, যাতে মানে বোঝা যায় যে আসলেই তারা বিরাট শক্তিশালী। আর কথায় কথায় দলকে সারা পৃথিবীর 1 নম্বর দল, সবচেয়ে বড় দল, তারপর সবচেয়ে বেশি সংখ্যক তাদের সদস্য সংখ্যা, তারপর তাদের কাছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তারপর সব পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এই কথাগুলো এত বেশি করে বলতে থাকে যে দলের কর্মীদের মাথার মধ্যে এটা ঢুকে যায় যে আমরা তো এমনিতেই শক্তিশালী আছি, আমরা 2047 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, এটা দলের বহু নেতা সারা দেশ ঘুরে ঘুরে বলেছে। এবং এখন আর বলে টলে না, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলেছে, যেমন এখন আর যশস্বী টশস্বী এখন আর কথায় কথায় বলে না। তো এর ফলে কর্মীদের এবং তৃণমূল স্তরের নেতাদের মনের মধ্যেও একটা স্বস্তির ভাব চলে আসে, এখন আর কোনো প্রতিযোগিতা নাই, বিপরীত দিকে কোনো রাজনৈতিক দল টল নাই। কংগ্রেস আবার কি, কংগ্রেস মুক্ত ভারত গঠন করার জন্য মোদিজি দিন রাত পরিশ্রম করছেন। কংগ্রেস তো এখন ধীরে ধীরে শূন্যে নেমে যাবে, কংগ্রেস বলতে দেশে কিচ্ছু থাকবে না। আর আঞ্চলিক দলগুলো, এই দলগুলোকে ভাঙতে 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 এমন অবস্থায় আনা হবে যে দলগুলোর শুধু সাইনবোর্ডটা থাকবে, কোনো একজন নেতার বা নেত্রীর বাড়ির সামনে সাইনবোর্ডটা লাগানো থাকবে, আর কিছু থাকবে না, কেউ থাকবে না। আঞ্চলিক দলগুলো শেষ হয়ে যাবে। দেশের মধ্যে একটাই রাজনৈতিক দল থাকবে, তার নাম হবে ভারতীয় জনতা পার্টি। সেই দলই চীনের কমিউনিস্ট পার্টির মতন অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে, এবং সেই দলের যারা সমর্থক হবেন তারাই শুধুমাত্র ভালো থাকবেন, বাদ বাকিরা পচে গলে ধীরে 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 নিঃশেষিত হয়ে যাবে। এরকম একটা বার্তা তাদেরকে দিয়ে দিয়েছিল, এটা তাদের মনের মধ্যে বসে গেছে। আর কেউ যদি এটা নিশ্চিত হয়ে যায় যে তার জীবনে আর কোনো কঠিন দিন আসবে না, তাকে কোনো কঠিন লড়াই করতে হবে না, তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতন কেউ নেই,
তার কোনো প্রতিপক্ষ নেই, তার কোনো শত্রুও নাই, তার কোনো সমালোচকও নাই, তার কোনো নিন্দুকও নাই, তার কোনো ধরনের তার বিপরীত দিকে বলতে কেউ নাই। তখন সে আর কেন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করবে? সে কেন কসরত করবে? সে কেন নিজের গুণ বৃদ্ধি করার জন্য, নিজেকে আরো ভেতর থেকে আন্তরিকভাবে গড়ে তোলার জন্য কেন সে পরিশ্রম করবে? সে তখন বিলাসিতার দিকে মন দেবে, সে তখন বেশি বেশি করে রোজগার করা, সেই রোজগারের অর্থ দিয়ে ভোগ করার জন্য নতুন নতুন সামগ্রী খুঁজে আনা, কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়, কোথায় কোথায় গিয়ে আপনার কি কি নতুন জিনিস নিজের জীবনে সাজানোর জন্য আনা যায়, এই সমস্ত কিছুর দিকে সে মনে দেবে। এবং এটাই হয়েছে। বিজেপির এক একজন নেতাকে যারা যেখানে ক্ষমতায় আছে তাদেরকে দেখলে পরে রাজপুত্রের মতন মনে হয়। একেবারে এটা আপনার রাজস্থান, গুজরাতে থেকে শুরু করে মণিপুর পর্যন্ত সব জায়গাতেই বিজেপির নেতাদেরকে দেখলে পরে আপনার মনে হয় যে তারা রাজপুত্রের মতন এখন নাদুস নুদুস দেখতে, গালগুলো আপেলের মতন টক টক করছে। তো সব দিক থেকেই তাদের আর্থিকভাবেও যে তারা এখন যথেষ্ট সচ্ছল, যথেষ্ট শক্তিশালী, এটা বোঝা যাচ্ছে। দলের সাধারণ কর্মীরা যেরকম ভাবেই থাকুক না কেন, যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখানেই ফুলে ফেপে একটা ভালো জায়গাতে চলে যাচ্ছে। ফলে কি হয়েছে, এগুলোতে দলের যে সংগঠনটা, দলের যে মজবুতিটা, এটা নেগলেক্টেড হয়েছে। এবং হতে 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 এমন একটা জায়গায় এসেছে যখন ধাক্কা লাগলে পরে তার সামনে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা আর দলটার কাছে নেই। এই কারণে অনেকেই যারা কল্পনার জগতে বাস করেন তারা হয়তো মনে করেন মাথার উপরে তো মোদি আছে, মোদি হয়তো মুমকিন হয়, আমরা তো কতবার বলেছি। কিন্তু এই কথাটাই যে, এই স্লোগানটাই যে এখন আর দেয়া হয় না, এইটাও তাদের মাথার মধ্যে ঢোকে না এখন আর, যে এখন আর কথায় কথায় যশস্বী প্রধানমন্ত্রী বলা হয় না, এখন আর মোদি হয়তো মুমকিন বলা হয় না, এখন মোদি তো নারায়ণের অবতার, মোদি তো ভগবান, এই কথাগুলো আর এখন বলা হয় না। অনেক কিছুই এখন বলা হয় না, কেননা বুঝে গেছেন এখন যে এই কথাগুলো বলার কারণেই তাদের সমর্থন কমেছে, তাদের প্রতিপক্ষ মজবুত হয়েছে, প্রতিপক্ষ তাদের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে। দলের ভেতরে আরাম আয়েশের বিলাসিতার পরিবেশ তৈরি হওয়ার কারণে বিরোধীরা সেগুলো দেখে দেখে বুঝতে পেরেছে যে এরা তো বিলাসিতায় মগ্ন, এরা তো আরাম আয়েশে অভ্যস্ত হয়ে গেছে, এদের তো আর লড়াই করার ক্ষমতা নাই, এদের এখন পেট ভারী হয়ে গেছে, এদের এখন পিঠ মোটা হয়ে গেছে, এদের এখন সব দিক থেকেই নাদুস নুদুস পরিবেশ। ফলে এরা তো এখন আর লড়াইয়ের ময়দানে নেমে সেই আগের মতন লড়াই দিতে পারবে না। হ্যাঁ, প্রাণপণে চেষ্টা করবে ঠিকই, কিন্তু প্রতিপক্ষ যদি মজবুত হয় তাহলে টিকে থাকতে পারবে না। ফলে তার একটা ছোট ঝলক তারা দেখিয়ে দিয়েছে বাকিপুরে, আপনার বিহারের উপনির্বাচনে এবং মধ্যপ্রদেশের উপনির্বাচনে। তাদের কাছে কেন্দ্রীয় ও শাসন ক্ষমতা রয়েছে, রাজ্যে রাজ্যে ক্ষমতা রয়েছে, তারপরেও উপনির্বাচনে তারা শুধু হারেনি, বাজেভাবে হেরেছে। ফলে এগুলো প্রমাণিত হয়ে গেছে যে তারা দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বলতাই বার্তা দিচ্ছে যে আগামী দিনে যদি জেনজিরা বড় ধরনের আন্দোলন করে, যদি ককরোচ জনতা পার্টি বড় ধরনের আন্দোলন করে, যদি বিরোধী সমস্ত দলগুলো যদি রাস্তায় নেমে ব্যাপক আন্দোলন যদি ছড়িয়ে দেয় সারা দেশে, তাহলে বিজেপির সেই সংগঠন নেই যেটা সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবে। আর যারা এতদিনে আরামে আয়েসে অভ্যস্ত হয়ে গেছে, তারা যারা নাদুস নুদুস চেহারা নিয়ে এখন দল করা মানে একটা সিনেমার নায়কের মতন ব্যাপারটা পারে, এইগুলো যারা মনে করে ফেলেছে, তারা এই কঠিন অবস্থাতে তারা সামনে যাবে না, তারা কিন্তু পেছনের দরজা খুঁজবে। পেছনের দরজা দিয়ে তারা একটা সেফ জায়গাতে, মানে কি অন্য কোন দল, মানে বিরোধী দলে ঢোকার জন্য তারা তৎপর হবে। আর আমাদের দেশে এটা প্রচলন আছে যে এক দল এরকম রাজনৈতিক ব্যক্তি থাকে যারা তার দলের সুদিনে দলের সঙ্গে থাকে, আর দলের দুর্দিন হলে হাত ছেড়ে দিয়ে চলে যায়, অন্য দলের দুর্দিনে সেই দলের সমালোচনা করেন, আবার সেই বিরোধী দলের যদি সুদিন চলে আসে সেখানেই গিয়ে আবার তাবেদারি করে, চাটুকারিতা করে একটা জায়গা কোনোভাবে দখল করে নেয়। তো এই ধরনের লোক যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে, শুধুমাত্র কংগ্রেসে, শুধুমাত্র বামপন্থী দলগুলোতে, শুধুমাত্র সমাজবাদী পার্টিতে, শুধুমাত্র শিবসেনাতেই রয়েছে, অন্য কোনো দলে নাই, মানে বিজেপিতে নাই, এটা ভাবার কোনো কারণ নাই। এই কারণে বিজেপি
মানে খারাপ দিন যত ঘনিয়ে আসবে বিজেপির ভেতরে তত বেশি করে সংকট বাড়তে থাকবে। বিভিন্ন জন মুখ খুলতে শুরু করবে, বিভিন্ন জন মানুষকে এবং বিরোধী দলকে বার্তা দেবে যে দেখো আমি কিন্তু দলের ভেতরে থেকে প্রতিবাদ করছি, আমি কিন্তু তোমাদের আর আগের মতন সমালোচনা করছি না, আমি কিন্তু সেই আগের মতন ভক্ত না। তো সুতরাং আমার দিকে তোমরা একটু দেখো, আমি এখন দলের সমালোচনা করে করে একটা নিজের মানে মডারেট অবস্থা আমি তৈরি করছি। এরকম গুলো হবে আগামী দিনে। তো এইটা সম্ভবত নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝতে পারছেন, অনেক বিষয়ে কথা বলা একরকম বন্ধ করে দিয়েছেন এবং তারা মানে তাদের দেখলে পরে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে পরেই বোঝা যায় যে তারা একটা টেনশনে পড়ে গেছেন। ভবিষ্যৎ নিয়ে, দলের ভবিষ্যৎ, সরকারের ভবিষ্যৎ নিয়ে তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এগুলো একেবারে পরিষ্কার ছবির মতন চোখের সামনে ভেসে উঠেছে। তো তার কারণে প্রথমে যে দুটো প্রশ্ন আমি রেখেছিলাম আপনাদের সামনে, সেই দুটো প্রশ্নের উত্তর প্রথমেই দিয়ে দিয়েছি। এবার কেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি যা দিয়েছি সেটা সঠিক সেটাও বুঝিয়ে দিলাম। তো প্রসেনজিৎ সরাসরি এই কার্যক্রমে, এই শোতে এভাবেই সরাসরি কথা বলা হবে বিভিন্ন রাজনৈতিক দল সম্বন্ধে, বিভিন্ন রাজনৈতিক অবস্থা সম্বন্ধে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের পুরো কাঠামো সম্বন্ধে আগামী দিনে। এই কারণে চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হননি ঠিকভাবে, মানে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেলের যারা সদস্য হননি তারা সদস্য হন। আর এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনারা অনেক কিছু পাবেন। অ্যামাজনের আপনার স্টোর ফ্রন্ট পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। এই চ্যানেলের মেম্বার হওয়ার জন্য লিঙ্ক পাবেন, তাতে ক্লিক করে চ্যানেলের মেম্বার হিসেবে যুক্ত হতে পারেন, অনেক কিছু পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।